আমাদের ক্লাস স্বাস্থ্যবিধি নিয়ে। স্বাস্থ্যবিধি নিয়ে তাহলে প্রথমে আমাদের জানা দরকার স্বাস্থ্য কি। তোমরা কি বলতে পারো যে এই ক্লাসে সবচেয়ে স্বাস্থ্যবান কে? শরীফ। কেন? কারণ হচ্ছে বাংলাদেশে মনে করা হয় শরীফ সবচেয়ে এখানে মোটাসোটা দেখা যাচ্ছে, এবং বাংলাদেশে মনে করা হয় যে যারা মোটা মোটা হলে বলে যে তোর স্বাস্থ্য ভালো হয়েছে, চিকন হলে বলে তোর স্বাস্থ্য খারাপ হয়েছে। ব্যাপারটা কি আসলে তাই? অনেক মোটা লোককে দেখবা যে আসলে ঠিক মতো কাজ করতে পারে না, ঠিক মতো একটা জায়গায় যেতে পারে না, একটুতেই হাঁপায় ওঠে। আবার অনেক চিকন লোক অনেক বেশি কাজ করতে পারে, তার ইয়ে আছে। মোটা লোকের অনেক রোগের রোগ শোক এত বেশি যে সারাক্ষণ অসুস্থই হয়ে থাকে। এই যে আমরা বললাম অসুস্থ আর স্বাস্থ্য, তাহলে এই যে দুইটা ধারণা আছে। একটা হচ্ছে বাংলাদেশের সাধারণ লোক মনে করে যার যে যত বেশি মোটা তার স্বাস্থ্য তত ভালো, আর আরেকটা হচ্ছে ডাক্তাররা মনে করে যে অসুস্থ না সেই হচ্ছে স্বাস্থ্যবান। এই অসুস্থতা আবার তারা বিচার করে হচ্ছে তার শরীর সুস্থ না অসুস্থ সেটাতে। কিন্তু আমরা যখন বিচার করব আমরা আরেকটু বড় করে এটাকে দেখতে চাই। আমরা দেখতে চাই হচ্ছে স্বাস্থ্যকে শুধুমাত্র একটা শরীরের ব্যাপার না, একই সঙ্গে একটা মনের ব্যাপার হিসেবে, এবং একই সঙ্গে তার সামাজিকভাবে সে কতটা মঙ্গলের ভেতরে আছে, তার সামাজিক অবস্থাটা কি সেটা মিলিয়ে আসলে একজনের স্বাস্থ্যকে আমরা বিবেচনা করতে চাই। তোমরা সবাই মোটামুটি টেলিভিশন দেখো, তো টেলিভিশনে দেখলে আমরা কি দেখি? টেলিভিশনে দেখলে আমরা দেখি যে কোনো একটা বিশেষ পানীয় যদি তুমি খেয়ে ফেলো তাহলে তোমার স্বাস্থ্য ঠিক হয়ে যাবে। আবার কখনো আমরা দেখি যে কোন একটা টুথপেস্ট দিয়ে যদি তুমি দাঁত মাজো তাহলে তোমার এমন ইমিউনিটি গ্রো করবে যে কোনো কিছু তোমাকে আর ছুঁতে পারবে না। কখনো কখনো কোনো সাবান অথবা অন্য কিছু সেটা দিয়ে হাত ধুলে কোনো জীবাণু আর তোমাকে আক্রমণ করতে পারবে না। এরকম বহু কিছু আমরা দেখি টেলিভিশনে। এগুলো কিসে দেখি? আমরা বেশিরভাগ বিজ্ঞাপনে দেখি, এবং অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে বিজ্ঞাপন হয় অথবা বিজ্ঞাপনের ফাঁকে ফাঁকে অনুষ্ঠান হয়, এবং সেগুলোর ভেতরে আমরা এগুলো দেখে থাকি। এবং সেগুলো আসলে আমাদের পাড়ার মোড়ে মোড়ে যে বিভিন্ন ধরনের ডাক্তাররা থাকে যারা একটা ওষুধ দিয়ে সমস্ত কিছু সারিয়ে দিতে পারে, এই যে কি একটা মলম বা ঝান্ডুবাম বা মানে তিতাস মলম, এরকম মলম দিয়ে যারা সবকিছু সারিয়ে দিতে পারে, আর এই টেলিভিশনের বিজ্ঞাপন, এগুলোর ভেতরে তেমন কিছু কিন্তু পার্থক্য নাই। আমি জানি তোমরা খুব বুদ্ধিমান ছেলে মেয়ে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে তোমরা নিশ্চয়ই যেমন ভূতের গল্পে বিশ্বাস করো না তেমন ওই বিজ্ঞাপনেও বিশ্বাস করো না। কিন্তু সবাই তো তোমাদের মতো বুদ্ধিমান না। তাই আমরা এখন আজকে আলোচনা করব যে আসলে সত্যিকার অর্থে স্বাস্থ্যবান হতে হলে আমাদের কি কি দরকার। এই জন্য আমি তোমাদেরকে বলি যে আমি এটার জন্য বলি যে সুস্বাস্থ্যের 10 নিয়ম বলে একটা জিনিস তোমাদের সাথে আলোচনা আজকে করব। আমরা এখন সুস্বাস্থ্যের 10 নিয়মে যাব। আমরা আলোচনা করছিলাম যে 10টা নিয়ম আমরা মানব যদি আমরা সুস্বাস্থ্য চাই। এই 10 নিয়মের প্রথম নিয়ম হচ্ছে নিয়মিত সময় মতো বয়স এবং কাজের ধরন অনুযায়ী সুষম খাদ্য গ্রহণ। এখানে কিন্তু অনেকগুলো কথা আসলে আছে। এটা হচ্ছে নিয়মিত, মানে আমি আজকে খুব ভালো মতো খাইলাম আর কালকে ঠিক মতো খাইলাম না, তাহলে হবে না। তারপরে কি আছে? সময় মতো, তার মানে খাওয়ার একটা নির্দিষ্ট সময় আছে। সকালে আমরা খেলাম, দুপুরে খেলাম, বিকেলে একটু হালকা নাস্তা করলাম, রাতে খেলাম, এইভাবে যদি ভাগ করি তাহলে এই সময় অনুসারে আমরা খেতে হবে, এবং এক একটা সময়ে এক এক ধরনের জিনিস আসলে খাওয়া ভালো। সেটা তোমাদেরকে আমি পরবর্তীতে যখন খাদ্য নিয়ে আলোচনা করব তখন আরো বিস্তারিতভাবে বলবো। তারপরে হচ্ছে বয়স। সব বয়সের জন্য সব রকম খাদ্য ভালো না। যেমন একটু ছোট বয়সে একটু মিষ্টি খেতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু বেশি বয়সে যদি তুমি চুপচুপ করে মিষ্টি খেতে যাও আর তোমার ডায়াবেটিস রয়েছে তাহলে কিন্তু একেবারেই অবস্থা খারাপ। তারপরে হচ্ছে কাজের ধরন। আমরা অনেক ছোটবেলায় আমরা দেখেছি যে আমাদের জমিতে যারা চাষবাস করতেন সেই তারা দেখা যাচ্ছে যে এক বল মোটামুটি ভাত খেয়ে ফেলতে পারে। এখন ওটা দেখে যদি আমিও উৎসাহী হয়ে উঠি যে না, এই যে সামাদ কাকার মতো
আমিও এক বল ভাত খাবো, তাহলে কিন্তু হবে না। একেবারে পেট ফেটে আমি মারা যেতে পারি, কারণ উনি যে ধরনের পরিশ্রম করেন আমি সে ধরনের পরিশ্রম করি না। তার মানে এই যে কাজের ধরন, এটার উপরেও নির্ভর করে আসলে কিভাবে আমরা খাদ্য খাবো। আর সব শেষ হচ্ছে সুষম খাদ্য খেতে হবে। সুষম জিনিসটা কি? যে সমান একটা অনুপাত আছে। যেমন আমাদের চাল, আটা, রুটি এই জাতীয় যে সমস্ত খাদ্য আছে, যেটা আলু, যেগুলোকে আমরা স্ট্যাপল ফুড বলি, এটা 40 ভাগ এই ধরনের খাদ্য আমাদের খেতে হবে। এরপরে আছে কি, যে বিভিন্ন ফল, ফুল হতে পারে, যেমন আমরা বিভিন্ন ধরনের এই যে ইয়ের ফুল খাই, কি বলে, সজনের ফুল খাই, ইয়ের ফুল খাই, ফুল, ফল, তারপরে সবজি, হ্যাঁ, পাতা, যেমন শাক যেগুলো, সেগুলো সবই পাতা। তাহলে পাতা, ফুল, ফল, সবজি, পাতা, এই সমস্ত জিনিসপত্র যেগুলো, সেগুলো হচ্ছে 35 ভাগ আমাদের খেতে হবে। আর 20 ভাগ খেতে হবে হচ্ছে মাছ, মাংস, ডিম, এই ধরনের জিনিস। আর বাকি 10 ভাগ হচ্ছে এই যে মিষ্টি, চর্বি, এই ধরনের যত ধরনের, মানে এটা 5 ভাগ, অর্থাৎ বাকি 5 ভাগ হচ্ছে এই ধরনের খাদ্য খেতে হবে। কিন্তু এখন যদি এটা আমরা না মেনে চলি, তাহলে কি হবে, যে আমরা অসম খাদ্য খাবো। মানে আমাদের যেটা শরীরের দরকার, সেই দরকার অনুসারে আমরা খাদ্য না খেয়ে অসম ধরনের খাদ্য খাবো। একটা জিনিসই খাই আমি আর বাকি কিছু খাই না, এটা আমাদের এখনকার অনেকেরই প্রবলেম। তো এই ধরনের খাদ্য খেলে হবে না, এরকম সুষম খাদ্য আমাদের খেতে হবে। এটা হচ্ছে প্রথম নিয়ম। এই যে সুষম খাদ্যের কথা বললাম, এই সুষম খাদ্যের জন্য একটা পিরামিড, এটা তোমরা দেখে নিও, হ্যাঁ, যেটা তোমাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে। এর সাথে দ্বিতীয় নিয়মে আসে। দ্বিতীয় নিয়ম হচ্ছে শুধু আমরা খাইলেই হবে, খেয়ে খাইলাম আর ঘুমাইলাম, ধরা যাক খাইলাম, শুধু খাইলাম, খাওয়ার পরে আর কোনো কাজকর্ম করলাম না, চুপচাপ করে থাকলাম, তাহলে কি হবে, এই খাদ্যগুলো সব জমা হইতে থাকবে শরীরের ভিতরে, জমা হয়ে হয়ে এমন একটা অবস্থা তৈরি করবে যে আমরা একটা ফুটবল হয়ে যেতে পারি। সেটা যদি না হয়, তা না করতে হলে তাহলে কি করতে হবে, ওর নিয়মিতভাবে আমাদের খেলাধুলা করতে হবে, ব্যায়াম করতে হবে এবং শারীরিকভাবে পরিশ্রম করতে হবে। খেলাধুলার ভেতরে তোমাদের এখানে দেখো দুইটা ছবি দেখাচ্ছি, একটা হচ্ছে যে দৌড়ের ছবি, আর এটা হচ্ছে সাঁতার কাটার ছবি। দৌড় এবং সাঁতার কাটা হচ্ছে সবচেয়ে ভালো ব্যায়াম এবং একই সঙ্গে খেলাধুলা। আবার যদি কেউ ফুটবল খেলো, খুবই ভালো ব্যায়াম, আবার খুবই আনন্দের খেলা। এরকম বিভিন্ন ধরনের খেলার ভেতর দিয়ে আমরা কি করতে পারি, একই সঙ্গে ব্যায়ামটাও করতে পারি, আবার আনন্দও পেতে পারি, আবার কি করতে পারি, যে আমাদের সকলের সঙ্গে একই সঙ্গে অপরের বন্ধুত্ব হওয়া, সেটাও হতে পারে। তাহলে এই যে খেলাধুলা এবং ব্যায়াম, এটা আমাদের শরীরের জন্য যেমন ভালো, একই সাথে মনের জন্য ভালো। তার মানে হচ্ছে যে এরপরে আমরা আসি যে এই যে শারীরিক শ্রম করা, এটা কেন আলাদাভাবে বললাম, কারণ তোমরা তো চিরকাল ছোট ছোট থাকবে না, একটু বড় হবা, বড় হলে তখন তার সবসময় খেলাধুলা করার সুযোগ পাবে না। তাহলে শারীরিক শ্রম তখনও দরকার হবে, কারণ অনেকেই বড় হয়ে এমন এমন চাকরি করবা যেখানে সারাদিন শুধু পড়ে থাকতে হবে। এটাকে বলে হচ্ছে যে বসে থাকতে 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 কি হয়, তাদের পেটটা আস্তে আস্তে বড় হতে থাকে। এই পেটটা আমার একটু একটু বড় হয়েছে, কিন্তু অনেকের হয় আরো অনেক বড়। তো তো এই যে বেশি বড় পেট হয়ে গেলে তখন কি হয়, তখন সে ঠিক মতো চলাফেরাই করতে পারবে না, কাজই করতে পারবে না ঠিক মতো। তার কাছ থেকে তার শরীর কিছুদিন পর পর অসুস্থ হয়ে পড়বে, ডাক্তারের কাছে বেশি যেতে হবে এবং তার জীবনে একটা নানান সমস্যা তৈরি হবে। এটা থেকে বাঁচার উপায় কি? প্রথম শুরু করো তাহলে ঘরের কাজটাই করো ঠিক মতো, হ্যাঁ, তারপরে অন্যান্য যত ধরনের কাজ আছে একটু হাঁটাহাঁটি করো, হ্যাঁ, এবং শরীরকে ঘামাও। ঘামানো শরীরকে একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ। যার শরীর ঘামে না, বুঝতে হবে যে ওর একটু সমস্যা আছে, ও ঠিক মতো কাজকর্ম করে না। তাহলে এইটা হচ্ছে স্বাস্থ্য রক্ষার দ্বিতীয় নিয়ম, যে তোমাকে ঘামতে হবে, এরকম কাজ করতে হবে। এরপর আসে কি, যে আমরা খেলাম এবং খুব পরিশ্রম করলাম, সারাদিন খেলাম এবং পরিশ্রম করলাম এবং রাত্রেবেলা সারা রাত জেগে থাকলাম, তাহলে কি হবে? তাহলে আস্তে আস্তে আমাদের শরীর ভেঙে পড়তে থাকবে। কারণ খাওয়া, পরিশ্রম, এর সঙ্গে আছে বিশ্রাম। এই বিশ্রাম যদি না হয়, তাহলে
আমাদের কি হবে যে আমাদের শরীর আস্তে আস্তে ভেঙে পড়তে থাকবে, কারণ বিশ্রামের মাধ্যমে আমাদের শরীর যে ধরনের লস করে সেই লসটা আবার সে ওখান থেকে ফিরে পায়, সেই আবার তাকে আবার নতুন করে কার্যক্ষমতা কর্মক্ষমতা জন্মায়। ঘুম থেকে উঠলে কি হয়, যে ঘুম থেকে উঠলে তখন শরীরটা ঝরঝরে লাগে, তাই না? তখন মনে হয় আমি অনেক কাজ করতে পারবো। এখন এই যে এটা নিয়ে আসা শরীরের ভিতরে, এটার জন্য বিশ্রাম জরুরি। আর বিশ্রামের ভিতরে সবচেয়ে ভালো হচ্ছে ঘুম। ঘুমের চাইতে ভালো বিশ্রাম আর কোথাও নাই। ফলে 6 থেকে 8 ঘন্টা প্রতিদিন নিয়মিত ঘুম, এটা সবার জন্য খুব জরুরি। আর যত ছোট, এটা মনে রাখবা, যত বয়সের ছোট তার ঘুম তত বেশি দরকার। আর যত বয়স বাড়তে থাকে মানুষের ঘুমের পরিমাণও কমতে থাকবে, তার ঘুমের চাহিদাও কমতে থাকবে। যখন একেবারে সে বাচ্চা ছেলে মেয়ে, তখন 20-22 ঘন্টা পর্যন্ত সে ঘুমাইলেও কোনো অসুবিধা নাই। কিন্তু একজন বড় মানুষ, হ্যাঁ, সে যদি 10 ঘন্টার বেশি ঘুমায় ফেলে, তাহলে কিন্তু আমরা তাকে বলবো যে তুমি একটা ঘুম কাতুরে এবং ঘুমায় ঘুমায় তুমি চর্বি জমায় ফেলতেছো। তাহলে বেশিও ভালো না, কমও ভালো না, পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নিতে হবে। এরপর আসে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কয়েকটা সাধারণ নিয়ম প্রথমে বলে ফেলি। যে তুমি যে কোনো জায়গায় বাইরে থেকে আসলে, যখন বাইরে থেকে যাবা, বাইরে থেকে ঘরে আসলে হাত মুখটা ঠিকমতো ধুতে হবে। সাবান দিয়ে 2 হাত এইরকম কচলায়ে তারপরে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এটা হচ্ছে একটা। 2 নম্বর হচ্ছে যে 2 বার নিয়মিতভাবে দাঁত মাজতে হবে। একটা হচ্ছে রাত্রে শোয়ার আগে, আর এটা হচ্ছে সকালে নাস্তার পরে। এটা বললে অনেকেই বলে যে স্যার কেন সকালে নাস্তার পরে, সকালে নাস্তার আগে কেন না? আর রাত্রেবেলা ওনারা আসলে দাঁত পরিষ্কার করবেন না, ঘুমায়। আসলে যারা দাঁত পরিষ্কার রাত্রে করে না, ওরাই এই প্রশ্নটা বেশি বেশি করে। কারণ রাত্রেবেলা যদি দাঁতটা পরিষ্কার করতো, তাহলে সকালে দাঁত এরকম ময়লাই হতো না যে আসলে দাঁত পরিষ্কার করা দরকার হয়। একটু কুলিটুলি করলে দাঁত পরিষ্কার হয়ে যেত। ফলে এই যে নিয়মটা মানা দরকার। কি কারণে? রাত্রেবেলা তুমি যখন শোও, তখন সারা রাত ধরে ঘুমাও, তখন ওই যে জীবাণুগুলোকে সারা রাত তুমি তোমার দাঁতের ভিতরে কাজ করতে দিবা? যে না, জীবাণুরা তোমরা সারা রাত আমার দাঁতের ভিতরে কাজ করো এবং আমাকে ব্যথা ট্যাথা তৈরি করে দাও, আমি যাতে পরের দিন উঠে চিৎকার করি, এরকম করবা না, করবা না। সেই জন্য রাত্রেবেলা দাঁতটা পরিষ্কার করে শোবা। আর সকালবেলা তুমি যখন ব্রাশটা করে বেরোবা, নাস্তা করার পরে ব্রাশটা করে সারাদিনের জন্য তুমি আবার ওই জীবাণুমুক্ত হয়ে একটু বেরোলা গুরুত্বপূর্ণ। এখন এই দাঁত মাজবা কি নিয়ে, সেটা নিয়ে সারা বিজ্ঞাপনে ভরে যাচ্ছে একেবারে, টেলিভিশন সহ। অমুক পেস্ট সবচেয়ে ভালো, তমুক পেস্ট এই হলো, তমুক পেস্টে লবণ আছে, তমুক পেস্টে নিম আছে, তমুক পেস্টে অমুক আছে। এগুলো দেখে তো বলার কিছু নাই। আসলে সমস্ত পেস্ট প্রধান কাজ তার হচ্ছে ফেনা তৈরি করা, তোমার মুখের ভিতরে ফেনা তৈরি করা, যাতে তোমার ব্রাশটা ঠিকমতো কাজ করতে পারে। এই পেস্টের এমন কোনো গুণাগুণ নাই, এগুলো পেস্ট বেচার জন্য এটা বলা হয়। ফলে তুমি মানে নিমের ডাল দিয়েও দাঁত মাজতে পারো, এই ব্রাশ দিয়েও দাঁত মাজতে পারো, যে কোনো একটা পেস্ট দিয়ে দাঁত মাজতে পারো, কিন্তু দাঁতটা নিয়মিত মাজতে হবে 2 বার, এটা মনে রাখতে হবে। তারপরে আসে হচ্ছে যে এই যে আমরা বিভিন্ন ধরনের মানে কি বলা যায় যে আমাদের এগুলো তো করতে হয় নাকি, তো সেগুলো যখন করব তখন আমরা বাথরুমে যাই। বাথরুমে যাওয়ার পরে সুন্দরভাবে হাতটা ধোয়া, যেটা ওই যে বাইরে থেকে আসার পরে যেভাবে বললাম, একইভাবে বাথরুমের পরেও একইভাবে হাতটা ধোয়া। এবং আরেকটা হচ্ছে যে খাওয়ার আগে এবং পরে ভালো মতো হাত মুখ এগুলো ধোয়া। আর কি, নিয়মিত গোসল করা। এগুলো যদি করি তাহলে আমাদের শরীর অনেক পরিচ্ছন্ন থাকবে। তাহলে এই পরিচ্ছন্নতা কেন দরকার হয়? এর একটা কারণ হচ্ছে যে আমাদের চারপাশে সব জায়গায় জীবাণু আছে। এখন কিন্তু ওই যে আবার বিজ্ঞাপনের কথা আমার কাছে মনে আসছে। বিজ্ঞাপনে বলতেছে যে 99.9% জীবাণু মেরে ফেলে। আর 99.9% জীবাণু মারার কোনো দরকারই নাই। অনেক জীবাণু আছে যেটা আমাদের জন্য উপকারী, সেটা মারার কোনো আমাদের দরকার নাই। আমাদের দরকার যেটা, সেটা হচ্ছে যেটা রোগ জীবাণু, সেটাকে মারা। জীবাণুদের ভেতরে যারা রোগ সৃষ্টি করে তাদেরকে বলা হচ্ছে রোগ জীবাণু। বাকি জীবাণু আমাদের কোনো হয়তো ওটা পরিবেশের জন্য ভালো, অথবা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো,
কোন কোন সময় যেমন দই, দই জীবাণু ছাড়া দই হয় কিভাবে? তাহলে দই স্বাস্থ্যের জন্য কত ভালো। তাইলে এই যে এরকম আরো বহু কিছু আছে, এখন আমি এই আলোচনায় যাচ্ছি না। তাইলে এই যে অনেক জীবাণু আছে যেগুলো আমাদের শরীরের জন্য ভালো, ফলে এই সমস্ত বিজ্ঞাপনে না হলে আমরা এই নিয়মগুলো কথা যদি মনে রাখি যে আমাদের এই হাত পা মুখ এভাবে পরিষ্কার রাখবো, পরিষ্কার রাখলে যেগুলো রোগ জীবাণু সেগুলো আমাদের পেটে যেতে পারবে না বা শরীরের ভেতরে যেতে পারবে না এবং আমাদের অনেক রোগ থেকে মুক্ত রাখবে। আরেকটা কাজ করতে হবে, যেই কাজটা হচ্ছে যে আমরা তো সবাই পোশাক পরি নাকি? তাহলে পোশাক পরাটা কি করেন, ওই বাইরের যে সমস্ত জীবাণু আছে, ধুলাবালি আছে, সেগুলো থেকে আমাদেরকে রক্ষা করার জন্য এটা পোশাক আমরা পরি। আবার একই সঙ্গে পোশাকটা নিজেই যদি জীবাণুবাহী হয় তাহলে কি হবে? তাহলে রোগ আরো আমাদের বেশি হবে। ফলে পোশাকটা পরিষ্কার পোশাক হতে হবে। তোমার পোশাক ছেঁড়া হতে পারে কিন্তু এটা পরিষ্কার হতে হবে, এই কথাটা মনে রাখবা যে শুধুমাত্র পোশাকের ক্ষেত্রে তোমার এটা ছেঁড়া পোশাক হলে কোনো লজ্জার কিছু নাই, কিন্তু অপরিষ্কার পোশাক পরে অন্যের কাছে যাওয়াটা লজ্জা, এটা মনে রাখবা। এরপরে আমরা আসবো হচ্ছে যে দূষণ মুক্ত পরিবেশে থাকা। আমাদের বেশিরভাগ রোগের জন্য আসলে পরিবেশ দূষণ একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানুষের শ্বাসতন্ত্রের যত রোগ হয় সেগুলো হয় হচ্ছে বায়ু দূষণের জন্য। মানুষের শ্বাসতন্ত্রের এখন যে ধরনের রোগের ভেতরে এই যে এই সময়ে ঢাকা শহরের বেশিরভাগ ছেলে মেয়েরা আক্রান্ত হয়, বাচ্চারা আক্রান্ত হয়, তার বেশিরভাগ হচ্ছে বায়ু দূষণের ফলে। কারণ এই সময়টা শীতকাল, এই সময়ে এই অঞ্চলে বায়ু দূষণ বিপুল পরিমাণে বাড়ে এবং বায়ু দূষণের সাথে সাথে ধুলাবালির পরিমাণও বিপুল পরিমাণে বাড়ে এবং নানান ধরনের তারা রোগে আক্রান্ত হয় এবং সর্দি কাশি বিভিন্ন ধরনের আরো শ্বাসতন্ত্রের সমস্যা এগুলোতে আসলে আক্রান্ত হয়। একই সঙ্গে পানি দূষণের কারণে আমরা জানি যে পানি দূষণের কারণে ডায়রিয়া, জন্ডিস, আমাশা এই সমস্ত বিভিন্ন রোগ হয়। আমরা জানি যে মাটির যে দূষণ, অধিক মাত্রায় রাসায়নিক সার এবং কীটনাশক প্রয়োগ করার ফলে মাটির যে দূষণ সেটাতে এমনকি ক্যান্সার পর্যন্ত হতে পারে। ফলে এই যে মাটি, পানি, বায়ু এগুলো দূষণের ফলে বিপুল পরিমাণে রোগ হয়। তাহলে আমরা কি করব? আমরা আমাদের চারপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করব, দূষণ মুক্ত রাখার চেষ্টা করব। কিন্তু আমরা শুধু এই যে আমাদের বয়সী ছেলেমেয়েরা আমরা কি সবকিছু ঠিক করে ফেলতে পারবো? কারণ এগুলোর বেশিরভাগ হচ্ছে হলো কলকারখানা থেকে, কৃষির থেকে, এবং শহরের যে নগরের যে সমস্ত যানবাহন চলাচল করছে, যেভাবে উন্নয়ন কাজ হচ্ছে সেগুলো তো আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। তার মানে এটা কি করতে পারি যে ওইখান থেকে আমরা কতটুকু নিজেদের রক্ষা করতে পারি সেটা একটা চেষ্টা করবো। আরেকটা হচ্ছে এইগুলো যাতে না হয় সেটার জন্য সচেতনতা তৈরি করতে পারি। এবং আমাদের মনে রাখতে হবে যে আগামী দুনিয়াটা আমাদের, আমরা আজকে যারা ছোট তারাই বড় হলে তাদের দুনিয়া, আজকে যারা বড় তারা তো পরবর্তী দুনিয়ায় থাকবে না। তাহলে আমাদের এই সচেতনতাটা সকলের ভেতরে ছড়িয়ে দেওয়া, এটাও আসলে আমাদের নিজেদের স্বাস্থ্য রক্ষা করার জন্যই দরকার। ফলে এই স্বাস্থ্য রক্ষার ব্যাপারটা শুধুমাত্র ব্যক্তিগতও না, এটা একটা সামাজিক কাজেরও অংশ হয়ে দাঁড়াচ্ছে। তাহলে পরিবেশকে দূষণ মুক্ত রাখার জন্য আমরা নিজেরা সচেতন হব এবং অন্যদেরও সচেতন করব এবং এই সমস্ত পরিবেশ যাতে দূষিত না হয়, আমাদের যাতে এই পরিবেশ দূষণের ভিতরে থাকতে না হয় সেটার জন্য আমরা নিজেদেরকে আশেপাশটাকে পরিচ্ছন্ন রাখার চেষ্টা করব। ধরো আমাদের শরীরে তেমন কোনো অসুবিধা নেই, আমরা মোটামুটি ভালোই আছি, কিন্তু দেখা যাচ্ছে আমি কারোর সাথে কথা বলছি না। এরকম অনেকে থাকে না যে কারোর সাথে কথা বলছে না, চুপচাপ এক কোণায় বসে আছে, তারপরে কারোর সাথে মিশছে না, একটুতে কোনো একটা কথা বললে রেগে যাচ্ছে, এরকম অনেকজনকে আমরা পাই। তাদের কি আমরা খুব সুস্বাস্থ্যের অধিকারী বলবো? না, কারণ সুস্বাস্থ্য শুধুমাত্র শরীরটা দেখে যদি ভালো লাগে তাহলেই হবে না, তার মনটাও একই সঙ্গে ঠিক থাকতে হবে। তাহলে এই যে মনের যে ভালো লাগা, এই ভালো লাগার জন্য আমাদের কি করতে হবে? আমরা সবার সঙ্গে মিশবো, হাসি খুশি থাকা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দুনিয়াতে দেখা গেছে যে যারা সুস্বাস্থ্যের অধিকারী তাদের বেশিরভাগই প্রচুর হাসে। এখন এটা সুস্বাস্থ্যের অধিকারী বলে হাসে নাকি হাসির জন্য সুস্বাস্থ্যের অধিকারী সেটা আমরা হয়তো বলতে পারছি না।
কিন্তু হাসলে কি হয়, হাসলে আমাদের রক্ত সঞ্চালন বেড়ে যায়, আমাদের শরীরের অনেকগুলো পেশি এটাতে নড়াচড়া করে, ফলে কি হয় যে এটা আমাদের সাধারণ স্বাস্থ্যের জন্য ভালো, আর মানসিক স্বাস্থ্যের জন্য এটা খুবই ভালো। হাসা মাত্রই অনেক কিছু আমরা ভুলে যাই। আমরা যখন বন্ধুদের সাথে থাকি, একসাথে খেলি, তখন কি হয়, তখন আসলে অনেক কিছু আমরা ভুলে যাই। ধরো এক জায়গায় ব্যথা পেলাম, ব্যথাটা ফুটবল খেলতে গিয়ে লাগছিল, কিন্তু ফুটবল খেলার 2 ঘন্টার মধ্যে যতক্ষণ পর্যন্ত বন্ধুদের সাথে ছিলাম তখন ওটা নিয়ে কোনো মাথা ব্যথাই ছিল না। বাসায় গিয়ে যখনই একা একা একটা ঘরের ভিতরে বসছি তখনই মনে হচ্ছে আরে বাবা ব্যথাই আর থাকতে পারছি না। এই যে পার্থক্যটা, এই পার্থক্যটা কেন, এই পার্থক্যটা বুঝতে হবে। তার মানে শরীর আর মন দুইটা আলাদা ব্যাপার না, শরীর আর মন আসলে একই সাথে কাজ করে। ফলে শরীরের সুস্থতা আর মনের সুস্থতা এই দুইটা পরস্পরের সাথে যুক্ত। আমরা মনের সুস্থতার জন্য আরো অনেক কিছু করতে পারি, যেমন ধরা যায় কারো হয়তো গান গাইতে ভালো লাগে, সে গান গাবে, সে ছবি আঁকতে ভালো লাগে, সে ছবি আঁকবে, যে বই পড়তে ভালো লাগে সে বই পড়বে, যার খেলাধুলা করতে ভালো লাগে সে খেলাধুলা করবে, যার এগুলো কিছুই করতে ভালো লাগে না, শুধু হই হই করতে ভালো লাগে, সে হই হই করবে। কিন্তু তার মনটা ভালো রাখতে যা যা দরকার সেটা করতে হবে। এটাও আমাদের স্বাস্থ্য রক্ষার একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। আমরা কি করলাম, এতক্ষণ ধরে যে আলোচনা করলাম, এরপরে আসি আমরা যে কথায়, সেটা হচ্ছে পানি। নিরাপদ পানি খেতে হবে এবং কি করতে হবে, যে পর্যাপ্ত পরিমাণ পানি খেতে হবে। তোমরা এখনই দেখলা যে আমি পানি খেয়ে রাখলাম, কেন, কথা বলতে বলতে আমার পিপাসা পেয়ে গেছে। তার মানে আমার শরীরের ভেতরে যে পানির চাহিদা, সেই পানির চাহিদা তৈরি হয়েছে। পানির কিন্তু নিজস্ব কোনো পুষ্টিগুণ নাই, কিন্তু পানি অন্যান্য শরীরের সমস্ত কলকবজাগুলো সচল রাখতে এবং সমস্ত কিছু অন্যান্য খাদ্যকে যে আমরা ব্যবহার করি সেই ব্যবহার করতে পানির কোনো বিকল্প নাই। এবং আমাদের শরীরের একটা বিরাট অংশ হচ্ছে আসলে পানি। আমরা শরীরের পানি দিয়েই আবার আমাদের শরীরের ভেতরে যে সমস্ত বর্জ্য পদার্থ, সেই বর্জ্য পদার্থ নিষ্ক্রান্ত হয়, বাইরে হয়ে যায়। ফলে পানি শরীরের ভেতর থেকে খারাপ জিনিস বের করতে যেতে যেমন লাগে, আবার আমাদের শরীরের সমস্ত অঙ্গগুলোকে কাজ করানোর জন্য পানির দরকার হয়, যদিও পানির কোনো আলাদা পুষ্টিগুণ নাই। কিন্তু এই পানিকে কিরকম হতে হবে, নিরাপদ হতে হবে। নিরাপদ মানে যে যেটা খেলে তোমার অসুখ বিসুখ হবে না, যেটা ব্যবহার করতে পারবা অন্যান্য বিভিন্ন কাজে, ধরা যাক গোসল করার জন্য, হাত মুখ ধোয়ার জন্য, কাপড় কাচার জন্য, এই সমস্ত কাজে ব্যবহার করতে পারবা। অর্থাৎ দূষিত না, দূষণ এমন মাত্রায় নাই যেগুলো তুমি ব্যবহার করতে পারো না, এইরকম পানিকে নিরাপদ পানি বলে। এখন নিরাপদ পানি আমরা কোথা থেকে পেতে পারি, তোমরা এটার একটা লিস্ট করে ফেলবা, ঠিক আছে? আমি তোমাদেরকে এটা বলে দেব না, তোমরা এটা একটা নিজেরা লিস্ট করবা। আগামীতে তোমরা এই লিস্টটা আমাকে দেখাবা যে তোমরা কি কি লিস্ট করেছো, কোন কোন জায়গার পানি নিরাপদ, কোন কোন জায়গার পানি নিরাপদ না। এখন আমি একটা কথা শুধু বলে রাখি যে নলকূপের পানি সাধারণভাবে নিরাপদ, কিন্তু বাংলাদেশে এইটা নলকূপের অনেকগুলো পানিতে আর্সেনিক দেখা দিয়েছে। ফলে বাংলাদেশে যেটা করা হয়েছে যে যে সমস্ত নলকূপে, যে সমস্ত জায়গায় বিশেষত আর্সেনিকের প্রকোপ আছে, সেই সমস্ত জায়গায় নলকূপে লাল এবং সবুজ দাগ দিয়ে দেওয়া হয়েছে। যে সমস্ত নলকূপে সবুজ দাগ দিয়ে দেওয়া হয়েছে সেই সমস্ত নলকূপের পানি মনে করা হচ্ছে যে এটা নিরাপদ, এটাতে আর্সেনিক নাই। আর যেগুলো লাল দেওয়া হয়েছে সেগুলো অনিরাপদ, এখানে আর্সেনিক আছে, এই ধরনের দাগ দিয়ে দেওয়া হয়েছে। আর সাথে যে কথাটা বলে রাখি যে নিরাপদ পানি কেন দরকার, এর আগে আমরা জেনেছি যে পানির মাধ্যমে কতগুলো রোগ ছড়ায়। তার মানে নিরাপদ পানি এই রোগ থেকে বাঁচার জন্য আমাদের একইভাবে দরকার। ফলে নিরাপদ পানি দরকার এবং পর্যাপ্ত পরিমাণ পানি খাওয়া দরকার। যে কোনো একজন মানুষের কমপক্ষে 1.5 লিটার পানি প্রত্যেকদিন খেতে হবে। কমপক্ষে 1.5 লিটার পানি তোমাকে খেতেই হবে। এটা যদি না খাও তাহলে তোমার শরীরে আস্তে আস্তে বিভিন্ন ধরনের অসুবিধা তৈরি হবে। তার ভিতরে একটা বড় অসুবিধা হচ্ছে কোষ্ঠকাঠিন্য। কোষ্ঠকাঠিন্য জিনিসটা বুঝো?
কোষ্ঠকাঠিন্য মানে হচ্ছে পায়খানা করতে খুব কষ্ট হয় এবং সেটার ফলে অনেক সমস্যা আসলে তৈরি হতে পারে এবং সেটা অনেক তোমার কিডনির যে ফাংশন করতেছে না, কাজ করতেছে না, সেটারও একটা লক্ষণ হচ্ছে কোষ্ঠকাঠিন্য বা এই ধরনের হওয়া। ফলে এই সমস্ত বিষয়ে সাবধান এবং পানি ঠিক মতো পরিমাণ মতো নিরাপদ পানি খেতে হবে। আমরা এতক্ষণ যে আলোচনা করলাম সেই আলোচনা কিন্তু আসলে আমরা কিভাবে রোগ মুক্ত থাকতে পারি সেটার আলোচনা, এবং এইগুলো করলে আমাদের রোগ ঠোক এমনিতেই কমে যাওয়ার কথা। তারপরেও কিন্তু কারো না কারো কোনো না কোনো সময় রোগ হবে, যেমন এখন হুট করে করোনা ভাইরাস নামের এক ভাইরাস চলে আসছে, যেটার কথা আগে আমরা জানতাম না, পরে এটার বিরুদ্ধে কিভাবে প্রতিরোধ করব সেটাও জানতাম না। তো এরকম আরো অনেক রোগ বালাই আমাদের হতে পারে এবং সমস্ত নিয়ম মানার পরেও কিছু কিছু করে রোগ বালাই আমাদের হতে পারে। তাহলে এই রোগ হলে আমরা কি করব? রোগ হলে প্রথমে কি করতে হবে? প্রথমে ডাক্তারের কাছে যেতে হবে, কারণ ডাক্তাররা আছে এই কারণে যে রোগ হলে আমরা তাদের কাছে যাব। তাহলে প্রথমে ডাক্তারের কাছে যেতে হবে। ডাক্তাররা হয় আমাদের লক্ষণ দেখে রোগ নির্ণয় করবে, অথবা তারা আমাদের কিছু পরীক্ষা নিরীক্ষা করবে যে আচ্ছা এটার লক্ষণ দেখে শুধু হচ্ছে না, এর কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে। তখন কিছু পরীক্ষা নিরীক্ষা করে আমাদের রোগ কি আছে সেটা তারা দেখবে, দেখে তারপরে সেই অনুযায়ী কিছু ওষুধ দিতে হবে। ওষুধের আবার নিয়ম কানুন তারা লিখে দেবে যে কখন খেতে হবে, কয়টা খেতে হবে, সেই নিয়ম কানুন অনুযায়ী ওষুধটা খেতে হবে এবং এটা উল্টাপাল্টা করা যাবে না। যদি বিশেষত যেটা অ্যান্টিবায়োটিক, হ্যাঁ অ্যান্টিবায়োটিক নামে যে জিনিস ওষুধ আছে, সেই ওষুধ যদি ডাক্তার লিখে দেয় যেই সময়ে খেতে হবে, যে কয়টা খেতে হবে, এটা যদি আমরা না খাই তাহলে এটা আমাদের জন্য মারাত্মক বিপদ সৃষ্টি করতে পারে এবং এটা ভবিষ্যতে এমন অবস্থা সৃষ্টি করতে পারে যে আসলে আমরা সামান্য কাটা ছেঁড়ার জন্য মারা যেতে পারি, এরকম অবস্থা সৃষ্টি করতে পারে। ফলে অ্যান্টিবায়োটিকের ব্যবহারের ক্ষেত্রে সাবধান। ডাক্তার যদি অ্যান্টিবায়োটিক দেয় তাহলে খুবই নিয়ম অনুযায়ী সেটা খেতে হবে। আরেকটা হচ্ছে যে এই যে রোগ হলে রোগ মুক্তির জন্য পুষ্টিকর খাবার খাওয়া জরুরি। আমাদের এখানে আমাদের অনেক মানুষেরই পুষ্টিকর খাবারের নিয়মিতভাবে ব্যবস্থা নাই, তাই না? তাহলে কি করতে হবে? তার অন্তত রোগ মুক্তির যখন সময়, তখন যাতে সে পুষ্টিকর খাবারটা খেতে পারে সেটার একটা ব্যবস্থা করতে হবে। সারা বছরই পুষ্টিকর খাবার খাওয়া উচিত, কিন্তু যদি ব্যবস্থা না থাকে তখন রোগ মুক্তির জন্য অবশ্যই তাকে এরকম পুষ্টিকর খাবার খেতে হবে এবং বিশেষ রোগের জন্য বিশেষ ধরনের খাবার খাওয়া জরুরি হতে পারে। হয় পেটের জন্য এক ধরনের জিনিস ভালো, তো আরেক ধরনের জিনিস হয়তো ইয়ের জন্য ভালো, শ্বাসতন্ত্রের জন্য ভালো, আরেক ধরনের জিনিস হয়তো কিডনির জন্য ভালো। ফলে এক একটা রোগের জন্য আলাদা আলাদা ধরনের খাবার আসলে প্রয়োজনীয় হয়। এটাকে বলা হচ্ছে পথ্য। আগে বাংলাদেশে ডাক্তাররা সবসময় ওষুধের সঙ্গে পথ্য দিতেন, এখন ডাক্তাররা এই পথ্য তেমন ভাবে দেন না। কিন্তু এটা আমাদের মনে রাখা দরকার যে আমাদের যে এই ঐতিহ্যগত পদ্ধতি, এটা কিন্তু এখন ইউরোপ আমেরিকানরা ঠিকই নিচ্ছে এবং তারা ডায়েটিশিয়ান ডাক্তারদের সাথে যুক্ত করে দিচ্ছে, কিন্তু আমাদের দেশে এটা এখনো যুক্ত হয় নাই। ফলে এই বিষয়ে আমাদের একটা মনোযোগ দিতে হবে। রোগ মুক্তির জন্য শুধুমাত্র কিন্তু ওষুধ খাওয়া আর পথ্য খাওয়া, যে দুটো আমরা এর মধ্যে আলোচনা করলাম, এই দুটোই কিন্তু যথেষ্ট না। কারণ অনেক রোগ আছে যেটা আসলে পরিবেশের কারণে হয়। তাহলে কি দরকার সেক্ষেত্রে? পরিবেশটাকে পাল্টানো। এখন আমরা তো চাইলেই আমাদের আশেপাশের পরিবেশটাকে রাতারাতি পাল্টে ফেলতে পারি না। তখন কি করতে হয়? রোগ মুক্তির জন্য দরকার হলে আমাদের একটা অন্য জায়গায় যেতে হয়, যেখানে স্বাস্থ্যকর আবহাওয়া আছে, দূষণ সেরকম নাই। ধরা যাক যে আমাদের দেশের কথা চিন্তা করলে হয়তো আমরা রাঙামাটি কিংবা বান্দরবন কিংবা এরকম আরো বিভিন্ন জায়গার কথা চিন্তা করতে পারি, বা শ্রীমঙ্গল, বিভিন্ন জায়গার কথা চিন্তা করতে পারি। এই সমস্ত জায়গায় আমরা হয়তো গেলাম, কিছুদিন থাকলাম। এটাকে বলে হচ্ছে বায়ু পরিবর্তন। মানে আমাদের চারপাশের যে বাতাসটা আছে, সেই বাতাস যেভাবে আমাদের অসুস্থ করে ফেলে বা পানি যেভাবে অসুস্থ করে ফেলে, সেই জায়গা থেকে কিছুটা মুক্তি লাভ করার জন্য আমরা এই কাজটা করে থাকি। এবং আগেকার দিনে কিন্তু রোগ হলে লোককে বায়ু পরিবর্তন করতে সবাই যেতে বলতো। এখনকার আমাদের যে ব্যবস্থা, সেই ব্যবস্থায় এটার সুযোগ আস্তে আস্তে কমে এসছে, কারণ আমাদের আসলে বিভিন্নভাবে যে চাপ,
কাজের বিভিন্ন জায়গার চাপ, এই চাপের ফলে এটা কমে আসছে, কিন্তু এটা সুস্বাস্থ্যের জন্য খুবই জরুরি এবং এটা আমাদের করতে হবে। যখন আমরা রোগ আমাদের অলরেডি হয়ে গেছে তখন তো অবশ্যই করতে হবে। বাকি সময়েও যদি আমরা একটু ভ্রমণ করি তাহলে আমাদের মনটাও ভালো লাগে। 9 নম্বরে আমরা আসি, আমাদের এরপরে হচ্ছে রোগ প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ। আমরা এতক্ষণ ধরে যে আলোচনা করেছি তার ভেতরে প্রথমেই যে আলোচনা ছিল সেটা ছিল হচ্ছে বিভিন্ন ধরনের খাদ্যের এবং সুষম খাদ্যের। সেখানে আমরা একটা আলোচনা করেছি যে বিভিন্ন ধরনের খাদ্যের ভেতরে যেমন শাক সবজি ফল মূল এগুলো আমাদের খাদ্যের 35 ভাগ থাকতে হবে। এই খাদ্যের প্রধান কাজ কি? এই খাদ্যের প্রধান কাজ হচ্ছে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি। এটার ভিতরে আছে ভিটামিন, এটার ভিতরে আছে মিনারেলস। ভিটামিন হচ্ছে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য সবচেয়ে কার্যকর মাধ্যম। ফলে এই ধরনের খাদ্য খাওয়ার ব্যাপারে আমাদের বিশেষ গুরুত্ব দিতে হবে রোগ প্রতিরোধ ক্ষমতা অর্জন করার জন্য। আমরা এরপরে যেটা আলাপ করেছি সেটাও কিন্তু রোগ প্রতিরোধের জন্য খুবই দরকার। আমাদের শারীরিক পরিশ্রম, ব্যায়াম এগুলো কি করে আমাদের শরীরের একটা সক্ষমতা তৈরি করে, যেই সক্ষমতার কারণে আমরা একটা জীবাণু আক্রমণ করলে তাকে জীবাণু যখন আমাদের শরীরে আক্রমণ করে কি হয়, তখন শরীরের ভেতরে একটা ঢিসুম ঢিসুম চলে। এই ঢিসুম ঢিসুমে আমাদের শরীর যদি সুস্থ থাকে, আমাদের যদি শরীরের সমস্ত কলকবজা সচল থাকে, তাহলে ঢিসুম ঢিসুমেও আমরা এগিয়ে যেতে পারবো। এটা তো সবাই বুঝো, তাই না? যে ঢিসুম ঢিসুম করতে হলে শরীরের শক্তি দরকার। পরিষ্কার পরিচ্ছন্ন থেকেও আমরা রোগ প্রতিরোধ করতে পারি। তার সাথে আরেকটা জিনিস কিন্তু আমরা করতে পারি, সেটা হচ্ছে যে অনেকগুলো রোগের যেগুলো যারা যে যক্ষা, হাম, ধনুষ্টঙ্কার, ডিপথেরিয়া, বসন্ত, গুটি বসন্ত, এইগুলো রোগের কি হয়েছে যে টিকা আবিষ্কার হয়েছে, যে টিকাটা আমাদের শরীরের জন্য খারাপ না, এটা প্রমাণিত। ফলে যেই ধরনের টিকা আমাদের শরীরের জন্য কোনো খারাপ ফলাফল নিয়ে আসে না, সেই ধরনের টিকা গ্রহণ করার ভেতর দিয়ে ওই রোগ থেকে আমরা বহুদিনের জন্য বাঁচতে পারি। ফলে রোগ প্রতিরোধের এই বিভিন্ন ব্যবস্থাগুলো যদি আমরা গ্রহণ করি তাহলে রোগের হাত থেকে আমরা অনেক বেশি রক্ষা পাবো। রোগের শুধু চিকিৎসার উপরে নজর না দিয়ে বরং রোগ প্রতিরোধের জায়গায় সবসময় এটা ইংরেজিতে প্রবাদ আছে, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। ফলে আমরা যদি প্রিভেন্ট করতে পারি সেটা আমাদের জন্য অনেক বেশি ভালো। ফলে আমরা সেটা করার জন্য চেষ্টা করব, নাকি করব না? করব। ওকে, ঠিক আছে। সব শেষে আসি যে অস্বাস্থ্যকর অভ্যাস পরিত্যাগ করা। তাহলে অস্বাস্থ্যকর অভ্যাসগুলো কি সেটা আমাদের আগে জানতে হবে, তারপরে না সেটা পরিত্যাগ করব। তাহলে অস্বাস্থ্যকর অভ্যাসগুলোর ভেতরে একটা অভ্যাস হচ্ছে যে নোংরা থাকা, তাই না? 2 নম্বর অভ্যাস হচ্ছে যে আমরা অনেকেই দেখি যে মিষ্টি খাইতে বসলে মোটামুটি তাদের আর কোনো চিন্তা থাকে না, তার মানে হচ্ছে অধিক চিনিযুক্ত খাবার তারা গ্রহণ করে। এইটা একটা অস্বাস্থ্যকর অভ্যাস, এটা একটা অনেক রোগের কারণ। তারপরে কি হয় যে প্যাকেটজাত খাদ্য, এটা তো এখন আমাদের সবার একটা হয়ে গেছে যে প্যাকেটজাত খাদ্য খাওয়ার জন্য আমরা বেশ উন্মুখ। এবং ফাস্ট ফুড মানে হচ্ছে রেস্টুরেন্টের কম মানে পুষ্টিমানযুক্ত সহজে খেয়ে ফেলা যায় এরকম জিনিস। এই ধরো বার্গার খাই ফেললাম একটা দুপুরবেলা, আমার আর ভাত খাওয়া দরকার নেই। এই যে অভ্যাস, এগুলো হচ্ছে অস্বাস্থ্যকর অভ্যাস। কোমল পানীয় খাওয়া, এই পেপসি, 7 আপ, অমুক তমুক, আহা, মানে আমাদের এটাতে দিল শান্তি, এগুলো নানান ধরনের দেয়, কিন্তু এগুলো আসলে আমাদের শরীরের জন্য ভালো না। এর বদলে একটা ডাব খেয়ে ফেলো, তোমার শরীরের জন্য এটা অনেক কাজে লাগবে। অস্বাস্থ্যকর অভ্যাস মানে হচ্ছে যেমন ধরো তুমি খেলা হচ্ছে এই খাওয়ার ব্যাপারে অনেক অস্বাস্থ্যকর অভ্যাস আছে। তার মধ্যে একটা হচ্ছে অধিক চর্বিযুক্ত খাওয়া, অধিক চর্বি আছে এরকম জিনিস খাওয়াও অস্বাস্থ্যকর অভ্যাস। আরেকটা বেশি বেশি চা কফি খাওয়া, এটা একটা অস্বাস্থ্যকর অভ্যাস। ধূমপান করা, এটা একটা অস্বাস্থ্যকর অভ্যাস। তাহলে এই সমস্ত জিনিসের পাশাপাশি আরো কিছু অস্বাস্থ্যকর অভ্যাস আছে, যেখানে সেখানে কফ থুতু ফেলা, যেটা শুধু আমাদের না আরো অন্য অনেকেরই অসুবিধা সৃষ্টি করতে পারে। তারপরে শারীরিক পরিশ্রম না করে শুয়ে বসে কাটানো, যেটা
আপনাদের একটা খুবই আমরা যেটা বললাম যে রোগ প্রতিরোধ করতে হলে ব্যায়াম করতে হয়, তার মানে হচ্ছে যে শারীরিক পরিশ্রম না করে যদি শুয়ে বসে কাটাই তাহলে এটা একটা অস্বাস্থ্যকর অভ্যাস। তাহলে এই সমস্ত অস্বাস্থ্যকর অভ্যাস যদি পরিত্যাগ করি এবং আগে যেই কথাগুলো আমরা বললাম সেই জিনিসগুলো যদি আমরা পালন করি তাহলে কি হবে, আমরা হব স্বাস্থ্যবান। তখন জম্বাবাজি আমাদের দেখে ভয় পেয়ে বলবে যে আসসালামু আলাইকুম, আমি একটু তফাৎ থাকি, আপনারা সুস্থ মতো বেঁচে থাকেন। দেখো আমি সবার শেষে শেষ করতে চাই এই কথাটা বলে যে আমরা যতদিন বাঁচি ততদিন যেন সুস্থভাবে সবলভাবে কর্মক্ষমতার সাথে অন্যের উপরে নির্ভরশীল না হয়ে বাঁচতে পারি। এটা আমাদের মর্যাদার প্রশ্নও বটে ব্যক্তিগতভাবে। সে কারণে আমরা সবাই চেষ্টা করব স্বাস্থ্যকর যে নিয়ম কানুন, এই নিয়ম কানুন মেনে চলতে। তোমরা সবাই এই নিয়ম কানুনগুলো মেনে চলো, সুস্থ থাকো, ভালো থাকো এবং সবল থাকো, কর্মক্ষম থাকো, এই কামনা করে তোমাদের সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের স্বাস্থ্যবিধির আলোচনা আমরা এখানেই শেষ করলাম।